লাইফ ইজ এ সার্কেল। সিরাজের ব্যাট ধরে কাদার থেকে আরম্ভ করে লাস্ট উইকেট নেওয়ার পরে লাফানো অবধি খুব সুন্দর একটা সিরিজ, খুব সুন্দর একটা সময় আমরা পেরালাম। এবং এই ভিডিওতে আমরা ফিফথ টেস্টের সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রাও কথা বলবো। এক্সট্রা নয় অ্যাকচুয়ালি, ব্যাপারগুলো পরের সিরিজ আপকামিং যে ট্যুরগুলো আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। সো দেরি না করেই শুরু করা যাক। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ইন্ডিয়া জিতে গেছে ফিফথ টেস্ট মাত্র 6 রানে, এবং ইন্ডিয়ান হিস্ট্রিতে এটা সব থেকে লোয়েস্ট উইন, লোয়েস্ট রানে, মানে 6 রানে মিনিমাম গ্যাপ। ঠিক আছে, একটু বুঝে নিতে হবে, এতটাও তোমরা চারক্ষণ নও। क्या बोला तूने? তো ব্যাপারটা হচ্ছে, আমরা 2021-22-এর পরে আবার ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করলাম। এটা জিতে যেতে পারতাম, বাট থার্ড টেস্টে যেটা হলো আমাদের সাথে সেটা নিয়েও কথা বলবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ম্যাটার্স, এবং রেজাল্ট এটাই যে আমরা সিরিজ ড্র করেছি। ঠিক আছে, প্রথমে এই ম্যাচটা নিয়ে একটু দেখে নিই ডিটেলসে কি হয়েছে কি না হলো। প্রথমে একটু ওই ম্যাচটা নিয়ে দেখে নিই ভাই, কি হলো কি না হলো। ঠিক আছে, তারপরে যে এক্সট্রা কথাগুলো এক্সট্রা ইনিংসের মতো সেগুলো আমরা বলবো। আচ্ছা, তো টস প্রথমে ইংল্যান্ড জেতে, তো ইংল্যান্ড জিতে টস ভাই বল নেয়, ইন্ডিয়াকে ব্যাট করতে দেয়, এবং ইন্ডিয়া 224 রান করে। ঠিক আছে, যেইখানে মোটামুটি করুণ নায়ারের 57 ছাড়া আর বিশেষ কেউ করেনি। সাই সুদর্শনের কামব্যাক আমরা দেখতে পাই, এবং মোটামুটি 38 রানে একটা ডিসেন্ট ইনিংস খেলে। ইংল্যান্ডের বোলিংয়ের সাথে সাথে পিচ কন্ট্রোভার্সি নিয়ে আমরা কথা বলবো। সেই গৌতম গম্ভীর কিউরেটারের বাওয়াল থেকে আরম্ভ করে পিচের সাডেনলি গ্রিন হয়ে যাওয়া, এবং সাডেনলি গ্রিন হয়ে যাওয়ার পরে ভাই গাস অ্যাটকিনসন আসে 5টা উইকেট নিয়ে যায়। তার সঙ্গে জশটাং আসে ওই তেড়ছে, এরকম একটা বোলিং। জসপ্রীত বুমরারও মানে হাইপার এক্সটেনশনটা বেশি হয়, বাট জশটাংয়ের বোলিং অ্যাকশনটা কীরকম একটা রে ভাই, ওফ। আর ওই মালটা একটা স্বভাব আছে, বল করবে করবে তো এমন ওয়াইড করবে কিপারও ধরতে পারবে না, নয়তো এমন বল করবে ব্যাটসম্যান বুঝতে পারবে না। অদ্ভুত বোলার ভাই, মাঝখানে কিছু নেই। নয়তো এত বড় ওয়াইড, আর নয়তো এমন বল করবে ব্যাটসম্যান এদিক ওদিক সেদিক করবে। যাই হোক, তো আলটিমেটলি কথা এটাই যে পেসাররা ডমিনেট করে, এবং সেটাই স্বাভাবিক ছিল, যেরকম পিচ যেরকম ওয়েদার ছিল। 224 রান, আমি তো ভাই 200 ভাবছিলাম না যে 200 হবে। ওকে, ইংল্যান্ডও বিরাট কিছু করেনি, 247 করে মাত্র ভাই 23 রানের লিড। ওকে, এই 247-এর মধ্যে কি আর বলি, ওপেনিং সেই ওপেনিং, জ্যাক কোলারি 64, বেন ডাকেট 43, ওপেনিং প্রায় 100 রানের পার্টনারশিপ হয়ে গেছিলো। এছাড়া ওইখানে হ্যারি ব্রুক 53 করে, ওকে মেনে নিচ্ছি, আর কি করা যাবে, মেনে নেওয়া ছাড়া। ইন্ডিয়ার বোলাররা দুজন, চারটা চারটা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এর সাথে সাথে আকাশদীপ একটা। ওকে, সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার তরফ থেকে একটা সেঞ্চুরি আসে, যশস্বী জয়সওয়াল ব্রিলিয়ান্ট সেঞ্চুরি, খুব ভালো ইনিংস। এই জন্যে ভালো ইনিংস, যেরকম কন্ডিশনে এই সেঞ্চুরিটা এসেছে, এই সেঞ্চুরিটা ওয়ান অফ দ্য বেস্ট সেঞ্চুরি জয়সওয়ালের কেরিয়ারে, মানে মনে রাখার মতো। সে তার নিজের মনে রাখা উচিত। ঠিক আছে, যেরকম কন্ডিশনে সে খেলেছে এবং ধৈর্য ধরে 164 বল নিয়েছে, 14টা চার, 2টো ছয়। জয়সওয়াল ছয় মারবে না, এটা হতে পারে না। এছাড়া স্যার রবীন্দ্র জাদেজা 53 রান করে, এবং আকাশদীপ, লর্ড আকাশদীপ তো ভাই এবার একে বলা উচিত লর্ড আকাশদীপ ভাই, যেরকম ভাবে ব্যাট করেছে। এবং আকাশদীপের নামও আছে ডোমেস্টিক ক্রিকেটে, বেঙ্গলের হয়ে বহু রান করেছে, ইম্পর্টেন্ট জায়গায় রান করেছে। ঠিক আছে, আকাশদীপ ক্যান ব্যাট, এবং তার শটগুলো পিওর ব্যাটসম্যানের শট ছিল। এই নয় যে এদিক ওদিক লাগিয়ে বের করে দিচ্ছে খুঁচিয়ে খাচিয়ে, পিওর ব্যাটসম্যানের মতো শট খেলেছে। এবং একটা খুব সুন্দর টোটাল করে 397। ওকে, 397 করে ইংল্যান্ডকে টার্গেট দেওয়া হয় 374-এর, এবং ইংল্যান্ড সেখানে 367 করে। তার মধ্যে দুটো সেঞ্চুরি থাকতে হবে এই 367 রানের মধ্যে। জো রুটের 105, হ্যারি ব্রুকের 111। ওকে, এরপরেও তারা জিততে পারেনি, কারণ ইন্ডিয়ার ইচ্ছে এবং গৌতম গম্ভীরের ট্যাকটিক্স। লাস্ট ডেতে, ফিফথ ডেতে যে বোলিংটা হয়েছে না, ওরকম প্রেসার যদি আমরা এন্টায়ার সিরিজটা রাখতে পারতাম, সিরিজটা 5-0 হতো। সত্যি বলছি, এই সিরিজটা 5-0 হতো। তার মেন প্রথম যে কারণ, সেটা হচ্ছে ইংল্যান্ডের বোলিং। এই ইংল্যান্ডের বোলিং, আমার মতে ইংল্যান্ডের উইকেস্ট বোলিং। ঠিক আছে, ক্রিস ওকস ছাড়া সেরকম দেখে খেলতে হবে, বিরাট স্পেল করবে এরকম কোনো বোলার ছিল না। তাও ক্রিস ওক লাস্ট টেস্টে একটা রেসপেক্টিভ মুভমেন্ট করেছে, ওই হাত ভাঙালিও রেসপেক্ট হয়, ফুল রেসপেক্ট। ঠিক আছে, হতে পারে ইংল্যান্ডের প্লেয়ার, বাট ওই যে একটা করার জন্যে বুকের পাটা লাগে। ঠিক আছে, একটা আঙুলে ভুলভাল জায়গায় বল লেগে গেলে লোকজন ম্যাচ খেলতে চায় না। ও তো ভাঙা হাত নিয়ে সেটাকে এবার বেঁধে নিয়ে নেমেছে ভাই,
তার সামনে ইন্টারন্যাশনাল বোলার, ঠিক আছে ও ফেস করতো না, সেটা একটা ট্যাকটিস ছিল, বাট ও যে সাহসটা দেখিয়েছে, যে বুকের পাটাটা দেখিয়েছে, সেটা অনেকজনের থাকে না। রেসপেক্ট মুভমেন্ট, ওকে। আরেকটা রেসপেক্ট মুভমেন্ট সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার জন্য, যেটা হচ্ছে তাদের যে ইচ্ছাটা, তারা বিশ্বাস করে ফেলেছিল। এইটার কথা আমি বলছিলাম, এইটার কথাই আমি অনেক ভিডিওতে বলেছি, যে এই যে বিশ্বাসটা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং শুভমান গিলের বিশ্বাস ছিল যে তারা জিতবে, নয়তো ওই কম রানের মধ্যে 4টা উইকেট ফেলতে পারতো না। 20 রান বাকি ছিল, 3টা উইকেট বাকি ছিল। এটা মানে এই নয় যে টি-20 চলছে, 1 ওভার 2 ওভারের মধ্যে 3 উইকেট এরকম বেরিয়ে যাবে, তাও নয়। টেস্ট ম্যাচ ভাই, যদি মনে করতো ইংল্যান্ড, তাহলে ওটা ঠুক 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 করে বের করে দিত, ঠিক আছে। ড্র করলেও ইংল্যান্ড সিরিজ জিতে যেত, জিতে গেলে তো আলাদা কথা ছিল, বাট ড্র করলেও জিতে যেত। তো ইংল্যান্ড ঠুক 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 করে ড্র করে দিতে পারতো, যদি তারা সেরকম দেখতো। বাট দি ব্যাস বল এরাতে তারা এটা করবে না, তাদের ইগো বিরাট। ব্র্যান্ডন ম্যাককুলাম নিজের মতো সবাইকে ভাবে, ব্র্যান্ডন ম্যাককুলামকে একটু ভাবতে হবে ভাই, যে ওই যে ব্যাপারটা, ঠিক আছে, ওই ব্যাপারটা শুধু ওর মধ্যেই ছিল, পুরো টিমের উপরে ব্যাপারটা ইমপ্লিমেন্ট করাটা কাইন্ড অফ রিস্ক হয়ে যায়, ঠিক আছে। কিছু কিছু টেকনিক্যাল প্লেয়ার বেরিয়ে যায়, খুব টেকনিক্যাল, যারা এরকম ম্যাচ বের করে দেয়, যেমন জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, ঠিক আছে, জোফরা আর্চার কিছুটা সময়। বাট যে নতুন ইংল্যান্ডের জেনারেশন, আমরা তার মধ্যে কিন্তু ফুট মুভমেন্ট দেখতে পাই না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে। যেরকম আমাদের অলি পোপ, বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, আমাদের জেমি স্মিথও, ঠিক আছে, এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে। নো ফুট মুভমেন্ট, ওকে, নো ফুট মুভমেন্ট অ্যাট অল। কিন্তু আবার ইন্ডিয়ার যদি আমরা দেখতে চাই, সেই দিক থেকে নতুন জেনারেশনের মধ্যে কিন্তু প্রপার ফুট মুভমেন্ট আছে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা, সাই সুদর্শনের কিছুটা ফুট মুভমেন্ট কম, অফ সাইডে একটু আছে, লেগ সাইডে তো একদমই নেই, ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটাকে আমরা বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শট মারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শট মেরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান করে, এটা কিছু প্লেয়ারই সাকসেসফুল করতে পেরে। আমার মাইন্ডে দুটোই নাম আসছে ভাই, এক হচ্ছে ক্রিস গেল, আর এক হচ্ছে দীপ বীরেন্দর সেহবাগ। একটা প্লেয়ার ওপেনিং এর মাত্রায় পাল্টে দিয়েছে, আরেকটা প্লেয়ার শিখিয়েছে পাওয়ার হিটিং কাকে বলে, ওকে। দুটো ডিফারেন্ট স্টোরি, বাট সিমিলার একটাই, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শট, হ্যান্ড আই কোঅর্ডিনেশন পিওর। এবার এই 4জনের মধ্যে ইংল্যান্ডের যারা নতুন জেনারেশন, একমাত্র বেন ডাকেটের মধ্যে সে পোটেনশিয়ালটা দেখতে পারে। হ্যাঁ, অনেকে বলবে হ্যারি ব্রুক ভাই 100 মেরে দিচ্ছে, ভাই পিচটা দেখ, কোন টিমের এগেনস্টে সেটা দেখ, কোয়ালিটি দেখ, ঠিক আছে, 300 সেটা অবশ্যই। বাট এরকম 300 আমরা দেখেছি যে ওপেনিং ম্যাচের 300 মেরে ভাই তারপরে গল্লায় চলে গেছে, এরকম প্লেয়ারও আছে আমাদের কাছে, ওকে। साले तू माफ करना मैं गुस्से में इधर उधर निकल जाता हूँ तब নেভার ফরগেট অ্যাবাউট দ্যাট। ব্যাপারটা এই, লোকজনকে চেটে লাভ নেই। খুব সুন্দর একটা সিরিজ গেছে, ইংল্যান্ডের ব্যাস বলকে আমরা কাইন্ড অফ হারিয়ে দিয়েছিলাম। যদি থার্ড টেস্টে ওই ডিজাস্টারটা না হতো, ওই কোল্যাপসটা না হতো, অ্যাকচুয়ালি ওই লাস্ট ডেতে জোফরা আর্চার যে বোল্ড করেছিল ঋষভ পান্তকে, ওই বোল্ডটা যদি না হতো, তাহলে আমরা এই সিরিজটা ডেফিনেটলি জিততাম, ডেফিনেটলি জিততাম, কোনো কোশ্চেনই ছিল না, ওকে। কোনো কোশ্চেন থাকার কথা নয় কারণ। আগের যে ইংল্যান্ডের বোলিং ভাই, ও বাপরে বাপ, এক এন্ড থেকে অ্যান্ডারসন আসছে, আরেক এন্ড থেকে ব্রড আসছে, মাঝখানে টিম বেসনেন আসছে, ওফ, আবার এ শেষ হয়ে গেলে ও ভাই গ্রেম সোয়ান চলে এলো। দ্যাট ওয়াজ দি ইংল্যান্ডের বোলিং লাইন আপ, বিশেষ করে টেস্ট ম্যাচে, ঠিক আছে। ওই জন্য ওই টিমটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আনডিভিটেড টিম ছিল, ঠিক আছে। 2007 থেকে 2013 অবধি সাউথ আফ্রিকার টিম এবং ইংল্যান্ডের টিম, এই দুটো টিমকে টক্কর দেওয়া ভাই চাপ ছিল, লিটারালি চাপ ছিল, ওকে। আই মিন, তোমরা যদি টেস্ট ম্যাচ দেখে থাকো এবং ওই এরা টেস্ট ম্যাচ দেখে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই এগ্রি করবে। অনেকে বলবে অস্ট্রেলিয়া, বাট অস্ট্রেলিয়া তার আগের এরাতে ছিল। বিশ্বাস করো, 2000 থেকে 2007-8 অব্দি অস্ট্রেলিয়া ছিল। তারপরে সাউথ আফ্রিকা যে টিমটা বানিয়েছিল, গ্রেম স্মিথ যে টিমটা বানিয়েছিল, ওই টিমটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও তো আমি আনবই। এটা অনেক দিন আমি ভেবেছিলাম, তখন কোনো WTC ছিল না, তখন কোনো এরকম চ্যাম্পিয়নশিপ ছিল না বলে বিশেষ হাইলাইটেড হয়নি। বাট দ্যাট ওয়াজ সাম হেল টিম গাইস, ভয় পেত। তারা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারিয়েছে, এবং পেস অ্যাটাক দিয়ে, ওকে। তোমরা যদি 2009 নাগপুর টেস্ট সম্পর্কে কিছুটা জেনে থাকো, বীরেন্দ্র সেহবাগ ভার্সেস ডেল স্টেন, এবং ডেল স্টেনের ওই স্পেলটা সম্পর্কে একটু যদি তোমাদের জ্ঞান থেকে থাকে, তাহলে আমি কি কথা বলছি সেটা তোমরা অলরেডি বুঝে গেছো, ওকে। তো অন্য টপিকে টোটালি চলে গেছিলাম, ব্যাক টু আওয়ার ভিডিওস টপিক। ব্যাপারটা হচ্ছে এই, এই সিরিজটা
আপসাইড ডাউনসের মধ্যে চলে গেল। কোথা থেকে 1.5 মাস চলে গেল ভাই। এই প্রথম টেস্ট শুরু হলো হেডিংলিতে, এই ভাই সিরিজ শেষ হয়ে গেল ভাই। এরপরে প্রায় অগাস্ট মাসে তো কোনো খেলা নেই, সেপ্টেম্বরেও খেলা নেই, একদম অক্টোবরে খেলা আছে। হ্যাঁ, এশিয়া কাপ, বালের এশিয়া কাপ আমি তো দেখবো না, কোনোভাবেই দেখবো না। ওকে, এরকম এশিয়া কাপ হলে আমি দেখবো না। হ্যাঁ, যদি ইন্ডিয়ান প্লেয়াররা বলে যে আমরা পাকিস্তানের সাথে খেলবো না, এবং শুধু এশিয়া কাপ নয়, ঢ্যামনামি করার জন্য এই এশিয়া কাপ খেললাম না কিন্তু আইসিসি টুর্নামেন্ট খেললাম, ওরকম নয়, ঠিক আছে? আমার মতে যদি পাকিস্তানের সাথে খেলা পড়ে, সে এশিয়া কাপ হোক আইসিসি টুর্নামেন্ট হোক, ইন্ডিয়া শুড নয়, ইন্ডিয়া মাস্ট উইথড্র। দরকার নেই ওয়ার্ল্ড কাপে, পরে ওয়ার্ল্ড কাপে দেখে নেবো, পরে আইসিসি টুর্নামেন্টে দেখে নেবো। 2 বছর ছাড়া ছাড়া একটা করে আইসিসি টুর্নামেন্ট আসছেই। সে নয় টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, সে না হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সে না হয় WTC চলে আসছে, সে না হয় ওয়ার্ল্ড কাপ চলে আসছে, তো কিছু না কিছু আসছে। এবং পাকিস্তানের এখনো অবধি অত অকাত হয়ে যায়নি যে সেমিফাইনাল অবধি চলে যাবে। যদি দেখা হয় সেমিফাইনালে দেখা হবে, এবং যদি এবার ঢ্যামনামি করে কেউ মারে এরকম গ্রুপ লিগে ম্যাচ খেলানোর জন্য, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে BCCI এর কাছে আমার রিকোয়েস্ট এটাই, ভিডিওটা যদি চাই, তোমরা যদি দেখে থাকো, আপনারা যদি দেখে থাকেন, তাহলে প্লিজ এটা করবেন না। ভারতীয় সেনাদের সাথে এটা প্লিজ এই অন্যায়টা করবেন না। আমাদের পুরো জেনারেশন এর সাজা ভুগতে হবে, প্লিজ। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিরিজ যখন আমরা জিতলামই না, এত বেশি জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। নেক্সট সিরিজের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তার মধ্যে ডোমেস্টিক সিজন শুরু হয়ে গেল প্রায়। দিলীপ ট্রফি হবে, দিলীপ ট্রফির টিম অ্যানাউন্স হয়ে গেছে। এর পরের ভিডিওতেই আমি দিলীপ ট্রফি নিয়ে কথা বলবো এবং দিলীপ ট্রফির টিমগুলো নিয়ে একটি অ্যানালাইসিস করবো। ওকে, ডোমেস্টিক সিজন ইজ অলওয়েজ ফান, এবং ডোমেস্টিক সিজন আমি খুব কাছ থেকে ফলো করি, বিশেষ করে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, এইসব তো মাস্ট, ইটস এ মাস্ট, এটা বেসিক্স। যদি তুমি তোমার দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট না দেখো, তাহলে তুমি ট্রু ক্রিকেট ফ্যান নও, আমার কাছে অন্তত। একদম নও, সে যে কোনো দেশে, মানে যে দেশেই হোক না কেন, যে কোনো দেশে তার ডোমেস্টিক ক্রিকেট দেখা উচিত, স্টেডিয়ামে গিয়ে দেখা উচিত, প্লিজ। ওখানে ভাই ফ্রিতে টিকিট পাওয়া যায় এবং কোয়ালিটি ক্রিকেট হয়। এই নয় ভাই যে পাড়া ক্রিকেট হচ্ছে, খেপ খেলা হচ্ছে, ডোমেস্টিক ক্রিকেট হচ্ছে, ভাই ওটা বেশি, ওখান থেকেই প্লেয়াররা ওঠে। আশা করছি গৌতম গম্ভীর অন্তত নিজের টিমকে পাকিস্তান এগেনস্টে নামাবেন, এতটা আমার বিশ্বাস আছে গম্ভীরের প্রতি। ওকে, আপকামিং সিরিজ নিয়ে একটা টেকনিক্যাল ভিডিও, একটা অ্যানালিটিক ভিডিও আমরা কিছু টাইমের মধ্যেই আনবো। সো এই ভিডিওতে বেশি আমরা বকবো না, এই ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, তাহলে মোটিভেশন বাড়ে, ঠিক আছে? MOTI VATION বাড়ে প্রচুর, ওটা দরকার জীবনে, নয়তো ক্রিয়েটিভ কাজ আসে না। এছাড়া তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তারা বুঝতে পারবে বাংলা কন্টেন্ট এখনো মারা যায়নি। একটা ছেলে আছে যে নিরন্তর প্রয়াস করে আছে বাংলা কন্টেন্টকে রিভাইভ করার জন্য। আমি তাড়াতাড়ি আসবো এটা এডিট করে, বেশি টাইম লাগবে না, একদিনের মধ্যে এডিট করে নেবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।